হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিকন ল্যাবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি। যারা প্রথম পার্ট ভিডিওটা দেখো নাই সেটা অবশ্যই দেখে নিবা। ওইখানে আমরা সাইটোপ্লাজমিক অঙ্গাণু রাগ পর্যন্ত পড়াইছি। আজকে জাস্ট সেকেন্ড পার্টে আমরা শুধুমাত্র তোমার মাইটোকন্ড্রিয়া টপিক্সটা পড়াবো। কেন? কারণ এই মাইটোকন্ড্রিয়াটা হিউজ হিউজ ইম্পর্ট্যান্ট একটা টপিক্স। তুমি যদি তোমার এক্স কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, সৃজনশীলে দেখবা এই মাইটোকন্ড্রিয়া থেকে অনেক অনেক বেশি কোয়েশ্চেন আসে। ঠিক আছে, কেমন কোয়েশ্চেন আসে? বলবে যে মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করো, বলবে যে মাইটোকন্ড্রিয়ার একটা চিত্র আঁকো, একে এইভাবে চিহ্নিতকরণ করো, অথবা বলবে যে মাইটোকন্ড্রিয়াতে শ্বসন প্রক্রিয়া ঘটে, প্লাস্টিডে কি প্রক্রিয়া ঘটে, দুটার মধ্যে পার্থক্য বা তুলনা এরকম কিছু একটা বলবে। ঠিক আছে, এই যে খুব বেশি ইম্পর্টেন্ট একটা টপিক হওয়ার কারণে জাস্ট মাইটোকন্ড্রিয়ার উপরে আমি একটা পার্ট রাখছি। এখন দেখো চিত্র, যদি দেখো এই যে এটা এটা হচ্ছে তোমার কি বইয়ের চিত্র, বইয়ের গ্রাফ। আর এটা হচ্ছে আমি একটা আনছি যাতে তোমার ভিজুয়ালাইজ করতে বা জিনিসটা চিন্তা করতে বা মনে রাখতে সুবিধা হয়, এই জন্য এই গ্রাফটা আমি ড্রটা আনছি। ওকে, এখন দেখো এটা যদি তুমি লক্ষ্য করো, এখানে কয়টা স্তর দেখতে পাচ্ছ? এই যে এটা হচ্ছে বাহিরের স্তর, আর এটা হচ্ছে তোমার ভিতরের স্তর। বই স্তর, অন্ত স্তর, মানে এই যে বাহিরের স্তরকে বলছে আউটার মেমব্রেন, আর ভিতরের স্তরটাকে বলছে ইনার মেমব্রেন। ওকে, এই যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই যে বাজ বাজ অংশ আছে, এই বাজ বাজ অংশকে কি বলে বলতো? এই বাজ বাজ অংশকে তোমার ক্রিস্টি বলে। এখানে দেখো এই যে বাজ হয়েছে, এই বাজ হওয়া অংশকে কি বলে? ক্রিস্টি বলছে, ক্রিস্টি। ঠিক আছে, আর বাইরে ছোট ছোট মেমব্রেন বা জিল্লি। ওকে, এখন দেখো এই যে ক্রিস্টির গায়ে বিন্দুযুক্ত যে বস্তুটা গুলো আছে, এই যে কালো কালো দেখতেছো, হালকা হালকা খয়েরি কালার, এগুলারে কি বলে? এগুলারে বলে অক্সিজোম। দেখছো, এগুলারে কি বলে? অক্সিজোম বলে। কি বলে? অক্সিজোম বলে। ওকে, এরপরে এই যে এখানে দেখো মাইটোকন্ড্রিয়ানের মধ্যে, মাইটোকন্ড্রিয়ার ভিতরের এই অংশটাকে কি বলে? ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্স বলে। এখানে সবুজ যে অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো কি? রাইবোজোম। তার মানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে তোমার কি আছে? রাইবোজোম আছে। এরপরে দেখো এখানে কি ডিএনএ আছে। তার মানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমাদের ডিএনএও থাকে। যেমন বইয়ের চিত্রটা যদি লক্ষ্য করো, তোমার যদি পরীক্ষা বলে যে মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকো, তাহলে তুমি এটা আঁকবা। চিত্র অবশ্যই আঁকার চেষ্টা করবা। চিত্র আঁকতে বলুক আর না বলুক, চিত্র আঁকার চেষ্টা করবা। তুমি যদি বায়োলজির ক্ষেত্রে চিত্র আঁকতে পারো, তাহলে চারে অবশ্যই চার পাওয়া পসিবল। ঠিক আছে, যদি চিত্র না আঁকো, তুমি যদি 2 পেজও লেখো, চারে 3ও দিতে পারে ব্যাখ্যার উপরে। যদি চিত্র আঁকো এবং পাশাপাশি কিছু লেখা লেখো, তাহলে অবশ্যই চারে চার পাবা। বায়োলজিতে ভালো মার্কস তোলার একটাই টেকনিক্স, ওইটা হচ্ছে যে চিত্র আঁকা। ঠিক আছে, এই চিত্রটা আঁকতে বেশি সময় লাগবে না। তুমি জাস্ট এরকম একটা সার্কেল দিবা, দেন এভাবে এঁকে দিবা। বইয়ের মতোই যে হুবহু হইতে হবে এমন না। জাস্ট এরকম বাজ বাজ করে দিবা, এরপরে বিন্দু দিয়ে দিবা, নাম দিয়ে দিবা জিল্লি, ক্রিস্টি, অক্সিজোম, ম্যাট্রিক্স, শেষ। এবার দেখো এই রিলেটেড বইয়ে কি কি পড়াশোনা আছে ওইগুলো আমরা দেখবো। এখানে দেখো আমি জাস্ট এগুলা মাইটোকন্ড্রিয়া টপিক্সটাই সবগুলোই তোমার বইতে আছে। আমি জাস্ট আলাদা করছি জিনিসগুলোকে। কেন আলাদা করছি? যাতে তোমার জিনিসটা বুঝতে সুবিধা হয়। জিনিসটা বুঝতে যাতে সুবিধা হয় সেজন্যই আলাদা করছি। এখন দেখো এখানে কি বলছে? আবিষ্কার। মাইটোকন্ড্রিয়া 1898 সালে ব্যান্ডা আবিষ্কার করছে, তাই না? তোমাদের বইয়ের এই মাইটোকন্ড্রিয়া টপিক্সের প্রথম লাইনটাই হচ্ছে এটা। মাইটোকন্ড্রিয়া 1898 সালে ব্যান্ডা আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন? ব্যান্ডা। কত সালে? 98 সালে, 1898 সালে। ওকে, এই যে দেখো গঠন। এখন আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে জানবো, আসলে এটা দেখতে কেমন, কি কি আছে এর মধ্যে। এই যে দেখো এটি 2 স্তর বিশিষ্ট আবরণ বা ঝিল্লি দিয়ে ঘেরা। যখন আমি যে গ্রাফটা দেখাইছি, তখন তোমরা দেখছো 2 স্তর বিশিষ্ট, বহি মেমব্রেন, অন্ত মেমব্রেন। ঠিক আছে না? এই যে 2টা স্তর বিশিষ্ট বা আবরণী ঝিল্লি দিয়ে ঘেরা। ওকে, এর ভিতরের স্তরটি ভিতরের দিকে বাজ হয়ে থাকে। এই যে ভিতরের দিকে যে বাজ হয়ে থাকে, ভিতরের দিকে যে বাজটা থাকে এভাবে ভিতরের দিকে বাজ হয়ে থাকাকে কি বলে? ক্রিস্টি বলে। দেখাইছি কিন্তু। এরপর হচ্ছে ক্রিস্টির গায়ে বিন্দুযুক্ত গোলাকার বস্তু থাকে, যাদের কি বলে? অক্সিজোম বলে। আমি যে গ্রাফটা দেখাইছি বা ড্রটা দেখাইছি তোমাকে, ওইগুলোর মধ্যে খয়েরি কালারের একটা ছোট ছোট ড্র ছিল না? বা তোমার বইতে দেখো ক্রিস্টির গায়ে ছোট 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 বিন্দুযুক্ত ইয়া আছে, বস্তু আছে, ওদের কি বলে? অক্সিজোম বলে। এই যে অক্সিজোমটা আছে, বিন্দুযুক্ত যে অক্সিজোমটা আছে, এই অক্সিজোম কিন্তু বিভিন্ন ধরনের এনজাইম সাজানো থাকে, বিভিন্ন ধরনের উৎসেচক থাকে এই অক্সিজোমের মধ্যে। ঠিক আছে, এরপরে দেখো মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি থাকে? ম্যাট্রিক্স থাকে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি থাকে? ম্যাট্রিক্স থাকে। গ্রাফে কিন্তু দেখাইছি। তো তুমি যদি চিত্রটা জানো, তুমি এটা গঠন বর্ণনা করতে পারবা না? অবশ্যই পারবা। পারবা না এমন কোনো অপশন নেই। এরপরে দেখো কাজ। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হলো জীবের শ্বসন কার্যে সাহায্য করা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ।
মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে যে জীবের শ্বসন কাজে সাহায্য করা। পরীক্ষা কোয়েশ্চেন করবে জীবের শ্বসন কাজে সাহায্য করে নিচের কোন অঙ্গাণুটি? মাইটোকন্ড্রিয়া। এরপরে বলবো মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? অপশনও থাকবে জীবের শ্বসন কাজে সাহায্য করা। ঠিক আছে, এরপর দেখো শক্তি উৎপাদন ও পাওয়ার হাউস। দেখো শক্তি উৎপাদন এবং পাওয়ার হাউস শ্বসন প্রক্রিয়ায় দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ কি? ক্যাব্রত চক্র। আমরা শ্বসন প্রক্রিয়া সম্পর্কে চতুর্থ অধ্যায়ে বিস্তারিত পড়বো। এটা সালোক সংশ্লেষণ এবং শ্বসন সম্পর্কে তোমাদের চতুর্থ অধ্যায়ে অনেক বেশি ডিপলি আলোচনা করা হয়েছে। ঠিক আছে, ওইখান থেকে আমরা জাস্ট জিনিসগুলো জানবো। তারপরে মেনলি দেখো শ্বসন প্রক্রিয়া কয়টা ধাপ? চারটা ধাপ। গ্লাইকোলাইসিস, ক্যাব্রত চক্র, এসিটাইল কোয়ে, ইলেকট্রন প্রবাহতন্ত্র। এই যে প্রথমটা বাদে ক্যাব্রত চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র, এসিটাইল কোয়ে, এই তিনটা পদ্ধতি তোমার কোথায় ঘটে জানো? মাইটোকন্ড্রিয়াতে সম্পূর্ণ হয়। কিন্তু সবচেয়ে বেশি সম্পূর্ণ হয় কোথায়? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে দ্বিতীয় ধাপটা। দ্বিতীয় ধাপটা কি? ক্যাব্রত চক্র। সেটা হচ্ছে কি ক্যাব্রত চক্রের বিভিন্ন বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে সম্পূর্ণ হয়। আমরা জানি প্রথমটা বাদে বাকি তিনটাই তোমার মাইটোকন্ড্রিয়াতে সম্পূর্ণ হবে। ক্যাব্রত চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয়। ক্যাব্রত চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয় বলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়ে থাকে। আশা করি বুঝতে পারছো। তাহলে পরীক্ষায় কিন্তু এটা কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে? এখান থেকে খ নাম্বার কোয়েশ্চেন আসতে পারে, মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়? তাহলে তুমি কি করবা? এই দুইটা পয়েন্ট লিখে দিবা, লিখে দিলে 2-2 পেয়ে যাবা। 2-2 পেয়ে যাবা। এরপর হচ্ছে যে উপস্থিতি, মানে মাইটোকন্ড্রিয়ার কোথায় উপস্থিতি আছে, কোথায় অনুপস্থিত, এই জিনিসগুলো দেখবো। কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। এখন দেখো প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। প্রাককেন্দ্রিক মানে কি? আদি কোষে। আদি কোষে তোমার কি থাকে না? মাইটোকন্ড্রিয়া থাকে না। এটা আমরা অলরেডি কিন্তু প্রথম পার্টে দেখছি। কেন থাকে না? কারণ হচ্ছে যে আদি কোষে তোমার কি শুধুমাত্র রাইবোজোম থাকে। মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইসব অঙ্গাণুগুলা থাকে না। কি থাকে? শুধুমাত্র রাইবোজোম থাকে। তার মানে প্রাককেন্দ্রিক কোষে বা আদি কোষে তোমার মাইটোকন্ড্রিয়া থাকে না। কিন্তু প্রকৃত কোষে তোমার মাইটোকন্ড্রিয়া থাকে। কিন্তু কিছু কিছু প্রকৃত কোষে তোমার মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে। বেশিরভাগ প্রকৃত কোষেই তোমার কি থাকে? মাইটোকন্ড্রিয়া থাকবে। কিন্তু কিছু কিছু কোষ আছে, কিছু কিছু কোষ আছে ওদের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না। ওইগুলো কি কি? দেখো, যেমন ট্রাইকোমোনাস, ট্রাইকোমোনাস কোমা ট্রাইকোমোনাস। আরেকটা হচ্ছে যে মনোসারকোমোনোডাইস, মনোসারকোমোনোডাইস। ঠিক আছে, প্রোটোজোয়া শ্রেণীর কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। বিবর্তনীয় ধারণা, এটা একটু পরে নিবা, এখানে তেমন কিছু নাই। আশা করি এখানের ইন ডিটেল যা যা বলছে এগুলো বুঝছো। এখন যদি পরীক্ষা বলে মাইটোকন্ড্রিয়ার গঠন বিশ্লেষণ করো, তাহলে তুমি কই থেকে শুরু করবা? এখান থেকে এগুলা লিখবা, এই কাজটাও লিখবা, এবং শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস এই টপিকসটাও লিখবা। ঠিক আছে, একটু পর্যন্ত লিখলে তুমি 3-3 পাবা বা 4-4 পাবা। ঠিক আছে, যখন যদি বলে যে এটার সাথে ওটা তুলনা করো, তখন এটাও লিখতে হবে, ওটাও লিখতে হবে, এটার মধ্যে কোনটা উন্নত সেটাও বলে দিতে হবে, বা কোনটা ভালো, কোনটা শ্বসন কার্যে হেল্প করে, পরীক্ষা বলে দিবে। প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোনটা শ্বসন কার্যে বেশি উপকারী, শ্বসন কার্যে বেশি হেল্প করে, তখন তুমি ব্যাখ্যা দিতে পারবা না? অবভিয়াসলি পারবা। না পারলেও সমস্যা নাই, আমরা এটার উপরে সিকিউ ক্লাসও আনবো। তখন আমরা সিকিউ থেকে কিভাবে অ্যান্সার করতে হবে, পরীক্ষা কিভাবে অ্যান্সার করলে তুমি ভালো মার্কস পাবা, সেভাবেও দেখাই দিব। এখন দেখো, এই রিলেটেড মাইটোকন্ড্রিয়া রিলেটেড আমরা কিছু এমসিকিউ সলভ করব। দেখো, মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন কে? তুমি কিন্তু জানো তাই না? রবার্ট হুক, প্রিস্টলি, ব্যান্তামুকার। কোনটা হবে? অবশ্যই ব্যান্ডা হবে। কত সালে? 1898 সালে। ঠিক আছে, এইভাবে পড়ার চেষ্টা করবা। একটা এমসিকিউ যখন দেখতেছো, এটা কি, কেন হয়েছে, কত সালে, এগুলো চিন্তা করবা। দেখবা যে তোমার একটা এমসিকিউ করতে গিয়ে দুটো তিনটা এমসিকিউ শেষ হয়ে যাবে। এরপরে বলছে কি, কোনটি মাইটোকন্ড্রিয়ার অংশ? অক্সিজোম অবশ্যই মাইটোকন্ড্রিয়ার অংশ। গ্রানাম, সিস্টার, মিসেন্টিউর না, এগুলা মাইটোকন্ড্রিয়ার অংশ না। অক্সিজোম তোমার মাইটোকন্ড্রিয়ার অংশ। এরপরে দেখো, মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরের বাসকে কি বলে? তোমরা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো। কি বলে? ল্যামেলা, মাইক্রোবিলাই, অক্সিজোম, ক্রিস্টি। কি বলে? ক্রিস্টি বলে। বাসটাকে কি বলে? ক্রিস্টি বলে। এরপরে দেখো, কোন অঙ্গাণুতে ক্যাব্রত চক্রের বিক্রিয়া সংঘটিত হয়? কোন অঙ্গাণুতে? আমরা জানি কি ক্যাব্রত চক্র কিসের অংশ? শ্বসন প্রক্রিয়ার অংশ। আর শ্বসন প্রক্রিয়ার অংশ কোন অঙ্গাণুতে সংশ্লিষ্ট হয়? অবশ্যই মাইটোকন্ড্রিয়াতে সংশ্লিষ্ট হয়, আমরা দেখছি। কারণ মাইটোকন্ড্রিয়ার তোমার ক্যাব্রত চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়া কি বলে? শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়ে থাকে। ওকে, কোন জীবের কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে? কোন জীবের কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে? আর্টোকার্পাস? না, এটা তো কাঁঠালের বৈজ্ঞানিক নামের প্রথম অংশ। তো কাঁঠালে তো তোমার মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকবে না। এরপর বলছে কি, কপসিকাস। কপসিকাস হচ্ছে দোয়েলের বৈজ্ঞানিক নামের প্রথম অংশ। কপসিকাসেও তো তোমার মাইটোকন্ড্রিয়া অবশ্যই থাকবে।
এরপর হচ্ছে যে ট্রাইকোমোনাস, অবশ্যই ট্রাইকোমোনাস হবে, কারণ ট্রাইকোমোনাস এটা হচ্ছে প্রকৃত কোষ, এটার মধ্যে মাইটোকন্ড্রিয়ার উপস্থিত থাকে, কারণ আমরা দুইটা এমসিকিউ পড়ছি, দুইটা অপশন পড়ছি, সেটা কি কি, ট্রাইকোমোনাস আর একটা হচ্ছে যে মনো মনোসার্কোমোনোডাইস, ট্রাইকোমোনাস এবং মনোসার্কোমোনোডাইস, ঠিক আছে। এর পরবর্তীতে দেখো ইহা কি বলছে, অক্সিজম ধারণকারী অঙ্গাণুটি কোন প্রক্রিয়ায় অংশ নেয়, অক্সিজম ধারণকারী অঙ্গাণুটি কোন প্রক্রিয়ায় অংশ নেয়, কোন প্রক্রিয়ায় অংশ নেয় বলতো, শ্বসন, অবিস্রবণ, ইনভাইবিশন, সালোক সংশ্লেষণ, অবশ্যই শ্বসন প্রক্রিয়ায় অংশ নিবে অক্সিজেন ধারণকারী, কারণ অক্সিজেনের মধ্যে কি আছে, এনজাইম আছে। আর মাইটোকন্ড্রিয়ার অক্সিজেন যেহেতু মাইটোকন্ড্রিয়ারই অংশ, তার মানে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজই তো শ্বসন কাজে অংশ নেওয়া, তাই না? তার মানে অক্সিজেন কোথায়, কোন অঙ্গাণুর কোন প্রক্রিয়ায় অংশ নিবে, অবশ্যই 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 শ্বসন প্রক্রিয়ায় অংশ নিবে। এরপর যদি দেখো মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি, অনেকবার বলছি এটা, শ্বসনে সাহায্য করা। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি, শ্বসনে সাহায্য করা। এরপর দেখো মাইটোকন্ড্রিয়ার কাজ কোনটি, মাইটোকন্ড্রিয়ার কাজ কোনটি, কোষকে রক্ষা করা, শক্তি উৎপাদন করা, বংশবৃদ্ধি করা, খাদ্য তৈরি করা, কি হবে, অবশ্যই শক্তি উৎপাদন করা হবে, কারণ মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, পাওয়ার হাউস বলা হয়ে থাকে। অক্সিজম কোন, অক্সিজম থাকে কোন অঙ্গাণুতে, অবশ্যই অক্সিজম থাকে মাইটোকন্ড্রিয়াতে, ক্রিস্টি থাকে মাইটোকন্ড্রিয়াতে, তাই না? তো তুমি তো জানো সবকিছু, আশা করি তোমার আর মাইটোকন্ড্রিয়া টপিক্সে তুমি কখনো কোনো ভুল করবে না, তোমার কোনো ভুল হবে না। এরপরে দেখো কোথায় মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, তাহলে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে কোথায়, প্রাককেন্দ্রিক কোষে, উদ্ভিদ কোষে, আহ সুকেন্দ্রিক কোষে, প্রাণী কোষে। এটা কি হবে, প্রাককেন্দ্রিক কোষ, সুকেন্দ্রিক কোষে, সুকেন্দ্রিক কোষে, প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে, সুকেন্দ্রিক কোষের কিছু কোষের মধ্যে অনুপস্থিত থাকে। এটা মেবি তোমার ক নাম্বারটা হবে, কোথায় মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, প্রাককেন্দ্রিক কোষে অনুপস্থিত ধরতে গেলে, প্রথমত প্রাককেন্দ্রিক কোষে, মানে আদি কোষে তোমার মাইটোকন্ড্রিয়া থাকে না, সুকেন্দ্রিক কোষের কিছু কিছু ইয়ার মধ্যে তোমার মাইটোকন্ড্রিয়া থাকে, যেমন ট্রাইকোমোনোডাস, তারপর হচ্ছে যে তোমার কি মনোসার্কোমোনোডাইস, ওই দুইটা। এটা অবশ্যই এটা প্রাককেন্দ্রিক কোষ হবে, ঠিক আছে। ওকে, সো আজকে এতটুকু পর্যন্তই এই ভিডিওটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তুমি অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সাথে থাকবা। ধন্যবাদ।